একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার চলে আসলাম। ভিডিওটা আমি করছি ঠিকই, এখন আমি জানি না আমি এখনই পোস্ট করবো নাকি পরে পোস্ট করবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা করতে করতে। তোমরাও পেতে পেতে অনেকটা রাত হয়ে যাবে, তাই ভাবলাম যে শর্টে দিয়ে দিই, ছোট্ট একটা ভিডিও করে দিই। দেখো যখন যেরকম করে দেখছি আমার হোম পেজে যেরকম চলে আসছে, তারপরে হচ্ছে যেরকম চলে আসছে আর কি, সেরকম কথাগুলো দেখছি, ভিডিওগুলো দেখছি, সব কিছু শুনছি, জানছি, তখনই মনে হচ্ছে যে কিছু কিছু কথা আমি বলি, সব কথাই যেন কেমন অমিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রথমত কথা একটা কথা বলি, আমাদের হচ্ছে নায়ক আর কি, নায়ক এখন নিজের মুখটা খুলতে পারছে না, তার কারণ হচ্ছে তার দাদা নায়ককে বারণ করে দিয়েছে বলে। নায়কের হয়ে এখন কিন্তু আমাদের মার্কেটে নেমে গেছে অনেক কয়জন যে নায়ক মানে কোনো অন্যায় করেনি, নায়ক কোনো অন্যায় করেনি, নায়ক কোনো অন্যায় করেনি। আমি কিন্তু কমপক্ষে কোনোদিনও বলিনি যে নায়ক কোনো অন্যায় করেছে। সকালবেলা নায়কের চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছে, তারপরে দেখলাম যে সেই ভিডিওটা আবার নাকি দেবর চ্যানেল থেকে আপলোড হয়েছে। মানে একই ভিডিও দুজনের চ্যানেল থেকে আপলোড হয়েছে, মানে যখন যেরকম করে পারছে সব চ্যানেলে এক এক করে দিচ্ছে। এবং দেবর চ্যানেলটা হ্যান্ডেল করছে হচ্ছে তার দিদি, সেটা তো তোমরা ভালো মতনই বুঝতেই পেরেছো। তো সুকান্ত সম্ভবত, অনন্যার সাথে যার বিয়ে হয়েছে, তো সে একটা ভিডিও করতে বসেছে, যে ভিডিও করে সকালবেলা আমাদের জানান দিয়েছে যে এই কলিযুগে উপকার করতে নেই, হেন না তেন না সেই না, যে উপকার করে সেই বাস খায়। ওই জন্য তো রাস্তাঘাটে মানুষ পড়ে থাকে, রাস্তাঘাটে কেউ উপকার করতে যায় না। প্রথমত কথা একটা কথা বলে রাখি, যে রাস্তাঘাটে পড়ে থাকা এবং বান্ধবীকে হেল্প করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রাস্তাঘাটে যে মানুষগুলোকে আমরা দেখি এরকম বিপদে পড়ে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি, সেই মানুষগুলোকে চিনি না, কিন্তু আমি তো কমপক্ষে ঝাঁপিয়ে পড়ি এবং দেখি যে না, তাকে কমপক্ষে পৌঁছে দিই, যেই জায়গাটাতে যাওয়া দরকার বা হসপিটালে নিয়ে যাওয়া দরকার, সেই কাজগুলো আমি করি। তা আমি সেই মানুষগুলোকে চিনি না, এবং সেই মানুষগুলোর সাথে আমার আগে পরে কোনো সম্পর্ক নেই। সেই মানুষগুলোকে উপকার করলে পরে আমাকে তার সাথে জড়িয়ে কোনো কথা বলবে, এটা হতেই পারে না, কারণ সেই মানুষটাকে আমি চিনি না। আর এখানে যে কথাটা বলা হচ্ছে, সেই কথাটা হচ্ছে যেই মানুষটার সম্বন্ধে বলা হচ্ছে, তারা দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং যখনই এরকম বিপদ হয়েছে, বিপদ থেকে মুক্ত করেছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু একটা দায়রা থাকে সব কিছুর মধ্যে। অবশ্যই একটা বন্ধু বান্ধবী, মানে ছেলে এবং মেয়ে বিয়ের পরেও বন্ধু বান্ধবী হতেই পারে, থাকতেই পারে, কিন্তু তার একটা সীমারেখা থাকে। কিন্তু আমরা এখানে সীমারেখাটা লক্ষ্য করতে পারিনি। আমি বলছি না যে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক, সেই তৃতীয় ব্যক্তি, না না না, আমি এগুলো কিছুই বলছি না। আমি বলছি বন্ধুত্ব একটা লিমিট থাকে, কিন্তু আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে বন্ধুত্ব লিমিটটা ক্রস করতে, বুঝতে পেরেছো? প্রতিটা মুহূর্তে তার মুখে তার নাম শুনেছি, তার মুখে তার নাম শুনেছি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমার ব্যাপারটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, যেহেতু ভিডিওটা খুব শর্টে করবো। দেখো, এই যে অ্যালিগেশনস গুলো দেওয়া হচ্ছে ছেলেটার বাড়ির থেকে, ছেলেটার বাড়ির উপরে, যে ছেলেটার বাড়ি ভালো না, ছেলেটার বাড়ি ভালো না, ছেলেটার বাড়ি ভালো না। দেখো, ছেলেটাকে তো আমি চিনি না, জানি না ছেলেটা ভালো না খারাপ, আমি বলতেও পারবো না। কিন্তু এই যে ভিডিওগুলো একের পর এক চলে আসছে, সেই ভিডিওগুলো দেখে আমার মত কিন্তু একদমই অন্যরকম। তার কারণটা কি বলতো? আমি দেখতে পাচ্ছি যে একদিন একটা ভিডিওতে দেখলাম যে দেব হচ্ছে প্রচন্ড পরিমাণে অসুস্থ, মানে তার সম্ভবত পেটের সমস্যা চলছে, কিছু খেলে পরে বমি হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে। কিন্তু সেই কারণে আমি দেখলাম দেবর শাশুড়িকে এবং দেবের হাজবেন্ডকে, দুজনকে কিন্তু উদ্বিগ্ন আমি দেখতে পেয়েছি। শাশুড়ি বারবার করে বলছে যে আমাকে কিছু সবজি কিনে নিয়ে এসে দে, ছেলেকে বলছে আমি ওর জন্য পাতলা করে ঝোল বানাই, পাতলা করে ঝোল দিয়ে ভাত খাক, রিচ খাবার খেতে পারবে না। এবং দেবর শরীর খারাপ দেখে ও শাশুড়ির পাশে বসে রয়েছে এবং ভালো ভালো সাজেশন দিচ্ছে। একটা শাশুড়ি হয়ে যতটুকু করা দরকার আমি দেখতে পেয়েছি, সেই মুহূর্তে সেই কথাগুলো আমি শুনতে পেয়েছি। মানে তার কথার মধ্যে আমি বৌমার প্রতি ভালোবাসা দেখতে পেয়েছি, বৌমার প্রতি কেয়ার দেখতে পেয়েছি, বৌমার জন্য উদ্বিগ্ন হতে দেখতে পেয়েছি। তারপরেও কিভাবে বলতে পারে ওই শ্বশুর বাড়িতে সে ভালো ছিল না? আমি তো দেখতে পেলাম ভিডিওর মধ্যে যে তার শাশুড়ি তাকে পাতলা ঝোল রান্না করে দিবে, কাঁচা কলা দিয়ে পাতলা করে ঝোল রান্না করে দিবে, খাবে, বমি হবে, ওষুধ খেতে হবে। এবং যেহেতু লেগ পুল করছিল তার জামাই, মানে ছেলে, মানে হচ্ছে দেবর হাজবেন্ড, যখন লেগ পুল করছিল তখনও কিন্তু মা তাকে বলছিল, ছেলেকে বলছিল করিস না রে, ওর শরীরটা ভালো না, ওকে আর বিরক্ত করিস না, তুই চুপ হয়ে যা, তুই আমাকে সবজি টবজি এনে দে, ওকে ওর জন্য পাতলা করে আমি ঝোল করে দিই। এই যে কথাগুলো, এই যে কেয়ারিংগুলো আমি দেখতে পেয়েছি ওই ভিডিওটার মধ্যে। এবং এটা তো নিশ্চয়ই গল্প করে সাজানো হতে পারে না, গল্প করে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারে না। না, তুমি আমার সাথে অত্যাচার করছো, তুমি আমার উপরে মানসিক অত্যাচার করো, তুমি আমার উপর শারীরিক অত্যাচার করো, কিন্তু ক্যামেরা যখন আমি অন করবো তুমি আমাকে ভালোবাসা দেখাবে, মিথ্যে ভালোবাসা দেখাবে। এটা হতে পারে কি? হয় না তো। এটা তো ভেতর থেকে আসবে, তোমার প্রতি কেয়ারিংটা আমার ভেতর থেকে আসবে, এবং তোমার শরীরটা খারাপ সেটা দেখে আমার ভেতর থেকে কষ্টটা আসবে, আমার মুখ থেকে বেরোবে কষ্টগুলো, সেটা আমি দেখতে পেয়েছি। তো আর একটা জায়গায় দেখতে পেলাম দেব চুল উঠে যাচ্ছে, সেই কারণে হেনা লাগাবে সম্ভবত, আকাঙ্ক্ষার থেকে কি শ্রী জানি সম্ভবত, চুল যাতে না পড়ে এবং গ্রোথ যাতে ভালো হয়, সেইটাও বসে বসে তার দেবর শাশুড়ি তার মাথার মধ্যে লাগিয়ে দিচ্ছে এবং সযত্নে লাগিয়ে দিচ্ছে।
আমি দেখতে পেয়েছি এগুলো, প্রতিটা ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আগের ভিডিওগুলো চলে আসছে আমার আমার হচ্ছে হোম পেজে। আমি দেখতে পাচ্ছি যে দেবর শাশুড়ি, তারপরে দেবর মানে হাজবেন্ড, সবাই তার প্রতি একটা কেয়ার। এবং আমি না এই ব্যাপারটা নিয়ে একটু অবাক হয়ে যাচ্ছি যে এই গিফটের ব্যাপারটা বারবার করে গিফট 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 গিফট, পুরো জীবনটাকে গিফট বলে তুলনা করেছে। এবং এই গিফট শুধুই যে দেবো তার হাজব্যান্ডকে দিয়েছে বলে কথা বলে তা নয়, কিন্তু আমি দেখতে পেয়েছি, আমি লক্ষ্য করতে পেরেছি ও না ছোটবেলার থেকে অনেক বেশি দারিদ্রতার মধ্যে কাটিয়েছে, তো অনেক বেশি দুঃখ দেখেছে, কষ্ট দেখেছে, অভাব দেখেছে। তো এখন যখন ও সব কিছু পেয়েছে, দেখেছে, এবং যখন ওই বাড়ির কর্ত্রী হয়ে উঠেছে, মানে ওই বাড়িকে চালাবে, ওই বাড়িকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে, সংসার চালাচ্ছে, খরচ করছে, তখন না ওর মধ্যে এই ব্যাপারটা আমি লক্ষ্য করতে পেরেছি যে আমি দেবো, আমি সবাইকে দেবো, আমি করবো, আমি বড় হবো, আমি একটা ব্যাপার রয়েছে ওর মধ্যে, আমি বড় হব, আমি দিয়ে ভালো সাজবো, যার যা প্রয়োজন হচ্ছে আমি সেটা দেবো। এই ব্যাপারগুলো আমি ওর মধ্যে লক্ষ্য করতে পেরেছি। সেটা শুধুমাত্র যে তার হাজবেন্ডকে দিয়েছে তা নয় তো, না, আমি দেখলাম দেব তার হাজবেন্ডকে যেরকম দিয়েছে সেরকম বাবাকে দিয়েও বাবার কাছ থেকে কথা শুনছে, মানে বাবাকে কথা শোনাচ্ছে। হ্যাঁ, যখনই আমি ক্যামেরাটা দেব অন করছে একটার জন্য, তোমাকে জিনিসটা কে দিয়েছে, ওর মাকে যদি কোনো গিফট দিয়ে থাকে, তোমাকে এই জিনিসটা কে দিয়েছে, মা বলছে তুই দিয়েছিস। বাবাকে বলছে তোমাকে তুমি যে পাঞ্জাবিটা পরেছো তোমাকে কে দিয়েছে, বাবা বলছে তুই দিয়েছিস। ও তোমার চিন্তা করতে এতটা সময় লাগলো, মানে দেব যে ওকে দিয়েছে, বাবা যে বলতে 5টা মিনিট সময় লাগালো, তখন বলছে তোমাকে চিন্তা করতে সময় লাগলো যে জিনিসগুলো কে দিয়েছে। বাবা বললো না না, চিন্তা করতে সময় লাগলো, তুই তো দিয়েছিস। তখন বলে কি লজ্জা লাগে না? বাবাকে বলছে লজ্জা লাগে না? মাকে বলছে আমার সব জিনিস তো তুমি নিয়ে চলে যাও, আমার সব জিনিসও তো তুমি নিয়ে নাও। মানে দেবর মুখের ভাষা, মানে মা বাবাকে দেওয়ার পরেও যে ক্যামেরা অন করে, প্রতিটা মুহূর্তে ক্যামেরা অন করে কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বলতে হবে না, সেটা পর্যন্ত কিন্তু দেখিনি তার মধ্যে কোনো সংযতার রয়েছে। মানে মানে কোনো সব কিছুই দেখি ক্যামেরার মধ্যে বলে দিচ্ছে, সব কিছু মাকে দিচ্ছে সেটাও বলছে, বাবাকে দিচ্ছে সেটাও বলছে, বাবাকে দেখাচ্ছে, বাবাকে দিচ্ছে, বাবা কেন বলতে দেরি করছে তার জন্য ও রেগে যাচ্ছে, তোমার লজ্জা থাকা উচিত, আমি ছাড়া কে দেয়, এরকম একটা ভাব। মাকে বলছে আমার সব জিনিসই তো তোমার, আমার সব জিনিসই তো তুমি নিয়ে চলে যাও। তখন মা যখন একটুখানি আপত্তি করছে তখন বলছে কি না না, মা মেয়ের সব জিনিসই তো মা নেয়, এরকম করে কথাটা ঘুরিয়ে দিচ্ছে। আবার এদিকে হাজবেন্ডকে যখন দিচ্ছে, হাজবেন্ডকেও প্রচুর জিনিস দিচ্ছে, এগুলো নিয়েও আবার কথা শোনাচ্ছে। এবং হাজবেন্ডকে যখন বলতে পারছে না, এগুলো নিয়েও তার দিদিকে মাকে শুনিয়ে রেখেছে। তার কারণেই তো মা এবং দিদি জানলো কোথার থেকে, দেবর কাছ থেকে জেনেছে। ওর হাজবেন্ড সে তো বলবে না, দেবর কাছ থেকে তো জেনেছে, না হলে ভেতরের খবর, হাজবেন্ড ওয়াইফের খবর জানবে কিভাবে বাইরের লোক, মা বাবা কিভাবে জানবে, তাই না? জেনেছে তার কাছ থেকে, মানে ওর মধ্যে এই ব্যাপারটা রয়েছে। আমি করব, আমি বলবো, এবং তোমাকে আমার প্রশংসা করতে হবে, আমি তোমাকে ভালো ভালো গিফট দেবো, এবং তোমাকে ক্যামেরাটা, আমি যখনই ক্যামেরাটা অন করবো তোমাকে আমার প্রশংসা করতে হবে, এবং বলতে হবে হ্যাঁ তুই সবকিছু করিস, তুই সবকিছু দিস, তুই আমার সর্বে সর্বা, তুই সংসার চালাস। এই একটা ব্যাপার আমি দেবর মধ্যে লক্ষ্য করতে পেরেছি। বুঝতে পেরেছো? এই কথাগুলো যদি আমি এখন না বলতাম, আমি হয়তো পরের ভিডিওতে এগুলো অ্যাড করতে ভুলেই যেতাম। আরও 2-1টা পয়েন্ট আমি অ্যাড করবো ভেবেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও আমি এখন ছাড়তেও পারবো না। আমি জানি না, এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা ভিডিওটা পাবে কি পাবে না, পেলে পরেও কতজনের কাছে পাবে। এমনিও আমার নোটিফিকেশনের সমস্যা হচ্ছে, কারণ বিগত 20 দিন আমি কোনো ভিডিও দিইনি, তার জন্য আমার চ্যানেলটা কিন্তু বসে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, আর ভিডিও সবার কাছে পৌঁছচ্ছে না। যাই হোক, আমি আশাবাদী, আমি কাজ করতে 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 আমি আমার দর্শকদের আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, এটুকু আমি জানি আর কি। তো চলো, এতটুকুই আমার বলার ছিল। ওর মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে এত এত সুন্দর সম্পর্ক আবার হঠাৎ করে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে তারপরে বলছে যে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবার মধ্যেই সম্পর্ক খারাপ, সবাই ওকে অত্যাচার করতো। আমি তো কমপক্ষে এই কথাটাকে বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না, হতেই পারে না, হতেই পারে না। যেখানে এত সুন্দর সুন্দর ব্লগ দিয়েছে, এত সুন্দর কেয়ারিং একটা শাশুড়িকে আমি দেখতে পাচ্ছি, সেখানে কিভাবে সেই শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিতে পারে, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তো চলো, এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।